আবার জয়ন্তর যোগ পাওয়া গেল দুষ্কৃতী হামলায়। প্রমোটারের কাছে 5 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল জয়ন্তর নামে, কিন্তু সেই টাকা না পাওয়ায় প্রমোটারকে মারধর, ভাঙচুর, প্রমোটারের পার্টনারকেও একেবারে মার। জয়ন্তর সাকরেদের দাপাদাপি দুষ্কৃতীর অফিসেও ভাঙচুর, কাশীপুর থানায় অভিযোগ দায়ের, সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে ধরপাকড়। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, বলা হচ্ছে মূল অভিযুক্ত নাকি ফেরার। অনুপ, মূল অভিযুক্তকে এবং তাকে খুঁজতে এই মুহূর্তে পুলিশের তৎপরতা কতটা? কারণ আমরা দেখেছি এর আগে ইতিমধ্যেই 3 জন বা 2 জন আটক হয়ে গেছে। এখন কি অবস্থা? মূল অভিযুক্ত হচ্ছে একেবারে অভিজিৎ মণ্ডল ওরফে রানা। তার খোঁজে কিন্তু ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছে এবং তিনি ফেরার বলে এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। ইতিমধ্যেই তার 2 জন যে সাকরেদ, সেই সাকরেদকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে রানার খোঁজ পেতে চাইছে। অন্যদিকে যে একেবারে জয়ন্ত সিং যোগ উঠে আসছে এই প্রসঙ্গে, যে 2 জনকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক্ষেত্রে একেবারে প্রমোটার যে অভিজিৎ সরকার, তার যে প্রমোটিংয়ে তিনি যে ব্যবসা করতেন এবং সেখানেই মূলত একটি বাড়ি ভাড়াটের সঙ্গে মূলত সেখান থেকে উঠে যাওয়া নিয়ে কিন্তু কথাবার্তা চলছিল। কিন্তু এই যে রানা, যে বলা জয়ন্ত সাকরেদ, সেই রানা ঘনিষ্ঠ লোকজন একেবারে গতকাল সেই ফ্ল্যাটের নিচে তার যে অফিস, সেখানে কিন্তু চড়াও হয়। বলা হয় প্রমোটার কেন সেই বাড়িওয়ালার সঙ্গে নিজে বিবাদ মিটিয়ে নিয়েছেন, তিনি বিবাদ মিটিয়ে দেবেন, এমনই কথা হয়েছিল। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে 5 লক্ষ টাকা কিন্তু তোলা আদায়ের জন্য তাকে হুমকি দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে অফিসের ভিতরে ঢুকে মারধর তাকে এবং তার যে অফিসের ভিতরে একাধিক আসবাবপত্র ভাঙচুর করা হয়। বাইরে সিসিটিভি যে ক্যামেরা, সেই ক্যামেরা ভেঙে ফেলা হয়। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে, প্রমোটারের পক্ষ থেকে লিখিত মর্মে অভিযোগ দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে যে 2 জনকে চিহ্নিত করা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত রানা, তিনি কিন্তু এখনো ফেরার, তার খোঁজে পুলিশের পক্ষ থেকে খোঁজ চালানো চলে, এমনটাই বলা হচ্ছে। মূল অভিযুক্তকে নিশ্চয়ই তাড়াতাড়ি পাবে আশা করি আমরা পুলিশের পদক্ষেপে। ও বিভিন্ন লোকের নাম নিয়েছে, বিভিন্ন লোক, কিশোর জায়েন্ট সিং আছে, এই আছে সেই আছে, ঢুকেই তো মারতে আরম্ভ করলো। টাকাটা কি কালকেই দাবি করেছিল নাকি আগেও দাবি করেছে? এর আগে আপনাকে গুলি করে দেবো এরকম হুমকি দিয়েছিল? হ্যাঁ, ওটা বছর খানেক আগে। এই অভিজিৎ মণ্ডলকে আপনি চেনেন? কোন রাজনৈতিক দল করে? আপনি এলাকায় খবর দিলেই পেয়ে যাবেন, রাজনৈতিক দল তো করে। ওনার অনেক দিন ধরে একটা রাগ, আমি জানি না কি হয়েছে, উনি প্রায় 2-2-2:30 উদম মদ্যপান করে, প্রায় এরকম হয়েছে। আমি ফোন তুলেছি, আমাকে ফোন করে আমাকে উল্টো পাল্টা কথা বলা হয়। বহিঃপ্রকাশ বলে তো সেরকম নয়, উনি বারবার এগুলো উত্তপ্ত করতেন। আমিও তো বলতে পারি যে আমার স্বামী ওনার কাছ থেকে টাকা পায় বা কিছু। আমার স্বামী এই ছোটোখাটো কয়েকটা এরকম বিল্ডিংয়ে কন্ট্যাক্ট নিয়ে কাজ করেন। হয়তো ওনাদের রাগ আছে, এই জন্য ওনারা বলেছেন। বিয়ে হলো না, কার বিয়ে হলো না? বিয়ে হলো না নিজের দুষ্কর্মের জন্য জয়ন্তর সাকরেদ, রাহুল গুপ্তার বিয়ে হলো না। সব ঠিকঠাক, কোণেও চলে এলো, কিন্তু বিয়ে হলো না, কারণ রাহুল গুপ্তা ফেরার। বিয়ে হবে, সানাই বাজবে, আলো জ্বলবে, বিয়ে বাড়ির এটাই চেনা ছবি। সেই মতো সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল, কিন্তু বর আসেনি, তাই বিয়েও হয়নি। সাজানোর পরেও খুলে ফেলা হয় বিয়ে বাড়ির ডেকোরেশন। বিয়ে ভেস্তে যাওয়ার এ ছবি উত্তর 24 পরগনার আড়িয়াদহের। বিয়ের পাত্র রাহুল গুপ্তা। আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর ডান হাত বলে পরিচিত। মারধর থেকে তোলাবাজি সবেতেই জয়ন্তর বিশ্বস্ত সাকরেদ। আড়িয়াদহের মা ছেলেকে মারধরের ঘটনায় অন্যতম অভিযুক্ত। সেই ঘটনায় জয়ন্ত গ্রেফতার হতেই রাহুল বেপাত্তা। শুক্রবার তার বিয়ে ছিল, কিন্তু পুলিশের খাতায় ফেরার রাহুল পৌঁছয়নি। বরই না যাওয়ায় বিয়েও হয়নি। আজকে মণ্ডপ কি আজকে খোলা হয়েছে? হ্যাঁ, একটু আগে খোলা হয়েছে। মণ্ডপে কোনো রকম কোনো অ্যাক্টিভিটি কিছু হয়নি? মানে আমি এসে দেখলাম তো সব তো যেমন ছিল তেমনই আছে। হ্যাঁ, খোলার সময় কিছু দেখতে পেলাম না। যেমন কালকে সাজিয়ে গেছিলেন সেরকমই ছিল। হ্যাঁ, বিয়ের জন্য আড়িয়াদহের ক্লাব ভাড়া নিয়েছিল পাত্রীপক্ষ। কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি, কিন্তু বিয়ের দিনই গড় হাজির বর, তাই সবকিছুই ভেস্তে গেছে। মানে বিয়ের রিসেপশন ছিল নাকি বিয়ে ছিল? বিয়ে ছিল। তা রাহুল গুপ্তা এসেছিলেন? না। তা কি করে বিয়ে হলো? বিয়ে হয়নি, মেয়ে যেমন আছে মেয়ে খালি এসেছে। আর বাড়ির লোকেরা, ছেলের বাড়ির লোক? ছেলের বাড়ির লোক যেমন সকাল থেকে আসা যাওয়া করে সেরকমই করেছে। বুকিং মেয়ের বাড়ি থেকে বুকিং হয়েছে, তারপর বিয়ে হয়নি। রাত্রিবেলা বিয়ে না হয় মেয়ে চলে গেছে। 3 জুলাই গ্রেফতার হয় জয়ন্ত সিং। তারপর থেকেই রাহুলের নাকি খোঁজ নেই, যদিও তার বাড়িতেও বিয়ের প্রস্তুতি চলছিল জোর কদমে। বাড়ির ছাদে প্যান্ডেল করা হয়, লাইট দিয়ে সাজানো হয়, কিন্তু শুক্রবার বিয়ের দিনও পাত্র দেখা মেলেনি।
শনিবার বাড়িতে গিয়েও খোঁজ মিলল না রাহুলের। বাড়ির গেটে ভেতর থেকে তালা। বাড়িতে কেউ আছেন? রাহুল, রাহুল, বাড়িতে কেউ আছেন? বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর রাহুলের বাড়ির কেউ সাড়া দেননি। ডাকাডাকিতে এক পড়শি বিরক্তি প্রকাশ করেন। রাহুল, এই বাড়িতে কে থাকে? এই বাড়িতে কে থাকে জিজ্ঞাসা করে? রাহুল গুপ্তা আছে? এটা তো রাহুল গুপ্তার বাড়ি। এটা তো আমার বাড়ি না। আপনি এইটা আপনার বাড়ি না, আমি কোথায় রয়েছি? দুপুরবেলা এসে আপনি দমদম করে বাড়ি মারছেন বলুন। একদম, এখানে তো কলিং বেল নেই দিদি, তাহলে আপনি দুপুরবেলা ঘুমাচ্ছেন, আমি তো বাড়িতে নক করছি। জুলাইয়ের শুরুতে প্রকাশ্যে আসে আড়িয়াদহের মা ছেলেকে মারধরের ঘটনা। সেই ঘটনায় গ্রেপ্তার জয়ন্ত সিং। তখন থেকেই বেপাত্তা রাহুল গুপ্তা। এরপর প্রকাশ্যে আসে জয়ন্ত বাহিনীর নানা কীর্তি। আড়িয়াদহের তালতলা ক্লাবে অত্যাচারের এই ঘটনাতে অন্যতম অভিযুক্ত রাহুল। অনেকেই বলছেন পুলিশের ভয়েই সে গা ঢাকা দিয়েছে, তাই নিজের বিয়েতেও গড়হাজির। ভেতর থেকে আমি দেখতে পাচ্ছি এখানে তালা দিয়ে ভেতর থেকে বন্ধ করে দেয়া রয়েছে। পুলিশের খাতায় রাহুল বেপাত্তা। তাই কি তার নিজের বিয়েতেও তিনি আসলেন না? এবং বাড়িতে সমস্ত রকম বিয়ের প্রস্তুতি ছিল, কিন্তু তাহলে রাহুল কোথায়? সেই উত্তরই খুঁজছে পুলিশ আধিকারিকরা। ক্যামেরায় গোপালের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, আড়িয়াদহ। আমরাই দেখিয়েছিলাম বেআইনি ভাবে কিভাবে জমি জবরদখল করে, আদিবাসীদের জমি জবরদখল করে ওপরতলার অফিসারদের আয়ত্তে এনে একেবারে সবুজপত্র নামে একটি সংস্থা বিরাট একটা আবাসন কটেজ দখল করে তৈরি করেছিল। আর এবার বীরভূম জেলা প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল। বোলপুরের সাত্তর গ্রাম পঞ্চায়েতের কসবা, এখানেই তৈরি হচ্ছে বিলাসবহুল আবাসন। এর মধ্যে রয়েছে ফ্ল্যাট, কটেজ। প্রায় 52 বিঘা জমি নিয়ে আবাসন তৈরি করছে সবুজপত্র নামে একটি রিয়েল এস্টেট সংস্থা। অভিযোগ, এর মধ্যে প্রায় 22 বিঘা জমি আদিবাসীদের থেকে জোর করে দখল করা হয়েছে। জমি নিতে খুনের হুমকি পর্যন্ত দিয়েছে নির্মাণকারী সংস্থা। এরা বলছে এগুলো জাল পাট্টা জমি ছেড়ে দিতে হবে, না হলে তোদের মাথা নিয়ে নেবো, জমি চায় না ছেলে। রাধিঘাট 12টার সময় ফোন করে বলছে। এই হ্যাঁ, ভয় দেখে একদম ভয়, পুরো ভয়। বলছে পুলিশ দিয়ে তুলিয়ে দেবো, তোরা কিছুই করতে পারবে না, যেখানে যাবি কিছুই করতে পারবে না। এ খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আদিবাসীরা দ্বারস্থ হন জেলা শাসকের। এবার সমস্ত অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করল বীরভূম জেলা প্রশাসন। 34 বিঘা জমিকে ভেস্ট ঘোষণা বীরভূমের জেলা শাসকের। আপাতত 35 জন জমি মালিককে চিহ্নিত করা হয়েছে। পরে এই আদিবাসীদের পাট্টা বিলি করবে জেলা প্রশাসন। ল্যান্ডের যে রেকর্ড, সেই রেকর্ড আপডেশন হয়নি, ল্যান্ডটা ভেস্টেড হয়েছে, তার রিফ্লেকশনটা রেকর্ডে ছিল না। এটা আমাদের ইনকোয়ারিতে আসার পরে আমরা ভেস্টেড ল্যান্ড হিসাবে সেই রেকর্ড আপগ্রেড করেছি। পাট্টা বেনিফিশিয়ারির নাম ওখানে আমরা রেকর্ড করব। 11.41 একর মানে হচ্ছে প্রায় 35 বিঘার মতো ভেস্টিং হলো, অথচ তার রেকর্ড আপডেট হলো না। তারপরে পাট্টা পাওয়া গেল, তাতে ইনকর্পোরেট হলো না। এটা একটু রহস্যজনক, সেই তদন্তটাও চলছে। এখানেই শেষ নয়। সরকারি ওয়েবসাইটে যেখানে আগে জমির মালিকানা দেখাতো রিয়েল এস্টেট সংস্থার নামে, সেখান থেকে মুছে ফেলা হয়েছে সংস্থার নামও। এসবের মধ্যে এদিন আবাসনের গেটের সামনে গিয়ে বিক্ষোভ দেখান আদিবাসীরা। এরকম করে আমাদের পশ্চিম বাংলায় বিভিন্ন দপ্তরের সাথে যুক্ত হয়ে তারা টাকার বিনিময়ে হোক বা অন্য কিছুর বিনিময়ে হোক, তারা জমির এই বদল উলটপালট করছে। আদিবাসীদের দাবি, এবার দ্রুত তাদের জমি ফিরিয়ে দেওয়া হোক। সরকার জমি নিজের আন্ডারে নিয়ে গেছেন, সেখানে সেই প্রশাসনিক হিসাবে আমাদের সেই জমি যাতে আমাদেরকে ফেরত দিয়ে দেয়। সামনে বর্ষা চলে আসছে, যাতে আমরা সেখানে চাষাবাদ করতে পারি। এই জমি চাষ করে 6 মাস অন্তত আমাদের 6 মাস খেতে পেতাম। আমরা এবারে হাল নিয়ে নামবো, চাষ করব। এখন যা সরকার সাহায্য করেছে, সরকার জমি নিয়েছে, তারা আমাদেরকে তাড়াতাড়ি ফেরত দেখ। আন্দোলনের জেরে এলাকায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য মোতায়েন ছিল পুলিশ। গোটা বিষয় নিয়ে ওই রিয়েল এস্টেট সংস্থার প্রজেক্ট ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলে তিনি বাইক নিয়ে ধা। ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।
এবার তো বিধানসভা উপনির্বাচনের ফলে যেতেই হবে। বিধানসভা উপনির্বাচনে 4-4 তৃণমূল কংগ্রেস। যে যে জায়গায় তিনটি বিধানসভা হাতছাড়া হলো বিজেপির। আর সুপ্তি পাণ্ডে 2021-এর পর আবার তৃণমূল কংগ্রেস দখল করলো মানিকতলা। বিধানসভা উপনির্বাচনে তৃণমূল 4-4। জুনের পর জুলাই, লোকসভা ভোটের পর বিধানসভা উপনির্বাচন, আবারও সবুজ ঝড়। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ 4 বিধানসভা কেন্দ্রেই জয়ী তৃণমূল। যেভাবে নির্বাচন লড়ার দরকার ছিল সেই সামর্থ্য আমাদের নেই, এটা অস্বীকার করার কোনো লজ্জা নেই। একটা রাজনৈতিক শক্তি শাসক দলে আছে, স্বাভাবিকভাবে অ্যাডভান্টেজ রুলিং পার্টি, কিন্তু এই ধরনের ফল আমাদের কাছে পার্টিগতভাবে প্রত্যাশিত ছিল। স্বীকার করেছেন, এটা ভালো কথা। সংগঠন নেই, লোক নেই, যোগ নেই, সংগঠনে গোষ্ঠীবাজি, কারা হারাচ্ছে, কারা কি করছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে তো মানতে হবে যে কোনো সংগঠন বলে কিছু নেই। 2021-এর বিধানসভা ভোটে 4 কেন্দ্রেই জেতে বিজেপি। শুধুমাত্র কলকাতার মানিকতলা কেন্দ্রে ফুটেছিল ঘাসফুল। উপনির্বাচনে সব আসনেই পরাস্ত পদ্ম। কিন্তু এটা বিধায়কের ইলেকশন, মানুষ সবসময় চায় যে শাসক দলের পক্ষে আমরা ভোটটা দেখি। এবং আজকের দিনে দেখুন, যদি বিজেপিকে যদি বিধায়ক করা হতো, স্টেটে তো আজকের দিনে বিজেপির কোনো গভর্নমেন্ট নেই, তো আজকে উনি যদি থাকেনও বা, তাহলে রায়গঞ্জের কি উন্নতি বা তিনি করবেন? উপনির্বাচন হওয়া 4 কেন্দ্রের মধ্যে অন্যতম উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। 2021-এর বিধানসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এবার লোকসভা নির্বাচনে তাকে রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল। বিধায়ক পদে ইস্তফা দেন কৃষ্ণ কল্যাণী। লোকসভা ভোটে রায়গঞ্জ নিয়ে আশাবাদী ছিল তৃণমূল, যদিও কৃষ্ণ কল্যাণী বিজেপির প্রার্থীর কাছে পরাস্ত হন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে 46,739 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। এরপর উপনির্বাচনেও কৃষ্ণ কল্যাণীতেই আস্থা রাখে ঘাসফুল। দলবদল করা তৃণমূলের প্রার্থীকে টার্গেট করে পদ্ম। পাল্টা নতুন করে রায়গঞ্জের জন্য রণকৌশল তৈরি করে তৃণমূল। এবার কেল্লাফাতে 50,077 ভোটে জয়ী ঘাসফুলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। অনেকেই বলছেন, ভোটের ফলে স্পষ্ট কাজে আসেনি দলবদল করা প্রার্থীকে টার্গেট করার পদ্ম কৌশল। তারা দেখছে যে বিজেপির উন্নয়ন আর তৃণমূলের উন্নয়নের পার্থক্যটা। তারা বুঝতে পারছে যে তৃণমূলের উন্নয়নটা যদি থাকে, যেটা রুলিং পার্টি আমাদের, তার বিধায়ক যদি হয়, অবভিয়াসলি আমাদের উন্নয়নটা যথেষ্ট ভালো হবে, যথেষ্ট এগিয়ে যাবে। এমন তো না তারা বিজেপিকে ভোট দিয়ে দেখেনি, তারা দেখছে উন্নয়নটা তেমন লক্ষ্য করেনি তারা, যার জন্য তাদেরকে তৃণমূলকে ভোট দিতে হয়েছে। অনেকটা একই রকম ছবি নদিয়ার রানাঘাট দক্ষিণের। এই কেন্দ্রে 21-এর ভোটে বিজেপির টিকিটে জয়ী হন মুকুটমণি অধিকারী। 24-এর লোকসভা ভোটের মুখে তিনি তৃণমূলে যোগ দেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি রানাঘাট থেকে লোকসভা ভোটে লড়েন তৃণমূলের টিকিটে। সংসদে যাওয়া হয়নি মুকুটমণি অধিকারীর। তারপর উপনির্বাচনে ফের লড়াই। লোকসভা ভোটে পিছিয়ে থাকা কেন্দ্র থেকে জয়। ফের রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। শাসকের পাড়াল তো ভালো থাকবে, একটু জেতার দিকে সবসময় লোক বেশি থাকে। এবার কাজ যদি ভালো করছে তো অবশ্যই আবার ভোট পাবে, কাজ না করলে তো ভোট পাবে না। দলবদলের জেরেই উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 21-এর ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে যেতেন বিশ্বজিৎ দাস। তারপর দলবদল এবং 24-এর লোকসভা ভোটে বনগাঁর তৃণমূল প্রার্থী জিততে পারেননি। বনগাঁ আসন ধরে রাখে বিজেপি। ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর ফের সাংসদ। এবার বাগদা বিধানসভা উপনির্বাচনে জিতলেন ঠাকুরবাড়ির আরেক সদস্য তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। সরকার পরিবর্তন হবে না, যেহেতু মধুপর্ণা আমাদের বাগদা প্রচুর উন্নয়ন করবে, আমরা উন্নয়নকে দেখে ভোট দিয়েছি। 21-এর বিধানসভা ভোটে কলকাতার মানিকতলায় যেতে তৃণমূল। বিধায়কের মৃত্যুর জেরে এখানে উপনির্বাচন। 62,312 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুক্তি পাণ্ডে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের মানিকতলা। 24-এর লোকসভা ভোটের নিরিখে এখানকার কয়েকটি জায়গায় পিছিয়ে ছিল তৃণমূল। উল্টোডাঙ্গার এক আবাসনে এগিয়েছিলেন বিজেপির প্রার্থী। লোকসভা ভোটের ফল ঘোষণার পর সেই আবাসনে অটোর দাপাদাপি দেখা যায়। অভিযোগের পেছনে ছিলেন ওই এলাকার তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। কাউন্সিলরের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ঘাসফুল নেতৃত্ব। আবাসনের বাসিন্দাদের কাছে ক্ষমাও চান কলকাতার 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মানিকতলা বিধানসভা উপনির্বাচনে এই ওয়ার্ডে তৃণমূলের লিড 12,970। লোকসভা ভোটে লিড ছিল 4,361।
রায়গঞ্জ থেকে রানাঘাট, দক্ষিণ কিংবা বাগদা 3 বিধানসভা কেন্দ্রেই ছিল বিজেপির দাপট। 2019 এবং 2024 লোকসভা ভোটে 3 কেন্দ্রেই এগিয়েছিল বিজেপি। 21 বিধানসভা ভোটে এই 3 কেন্দ্রে পদ্ম ফুটেছিল। একমাত্র মানিকতলা কেন্দ্রে বরাবরই দাপট দেখিয়েছে তৃণমূল। এবার উপনির্বাচনে তৃণমূল 4-4। নিউজ 18 বাংলা।